কি স্যার, আবার গাড়ি খারাপ? কেন এসব ফালতু গাড়ি চালান? একটা নতুন গাড়ি নিয়ে নিন না। দেখো, আমার জন্য এরকম ভাঙা গাড়ি যথেষ্ট। আগে এটা বলো, এত তাড়া কিসের যেটা টেলিফোনে বলতে পারলে না? এখানে ডাকার কি দরকার ছিল? জানো আমি মিটিংয়ে ছিলাম। স্যার, আমি ক্লাবে ডিউটি করছিলাম, তখনই ওখানে একজন লোক এলো। অদ্ভুত রকমের ছিল, নিজেকেও কর্নেল বাঞ্জারা বলছিল। ওই লোকটাকে আমি প্রথমবার দেখলাম স্যার, কর্নেল বাঞ্জারা। কিন্তু ও অন্য কেউ ছিল স্যার। ওর নাচ দেখার শুধু নাটক করছিল স্যার, শুধু নাটক ছিল। ও কোনো অন্য ধান্দাতে, কারণ ও বারবার ঘড়িটার দিকে দেখছিল, বারবার। আমার সন্দেহ ঠিক ছিল স্যার। কিছুক্ষণ পর ওখানে একটা লোক এলো, ওর হাতে একটা ব্রিফকেস ছিল। কর্নেল যেই ওই লোকটাকে দেখলো, ওরা দুজনে চোখে চোখে একটা ইশারা করলো, আর কর্নেল একটা কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বুঝে গেলাম যে কিছু না কিছু একটা গড়বড় আছে। সেই জন্য আমি ওখানে আস্তে করে গিয়ে একটা ছোট মাইক্রোফোন লুকিয়ে দিলাম, যাতে ওদের কথা আমি শুনতে পাই। দে তাড়াতাড়ি ব্যাগ দে। বন্দুক? তুই আমাকে বন্দুক নিয়ে ওখানে পাঠাবি? হ্যাঁ কর্নেল বাঞ্জারা, এই বন্দুকটা দিয়ে একজন সিআইডি অফিসারের খুন হতে চলেছে। সিআইডি অফিসারের খুন? কাকে দিতে হবে এই বন্দুক? আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি চুপচাপ এই অ্যাড্রেসে চলে যাবে, এই ঘরের ভিতর ঢুকে যাবে, আর বেডরুমের ভিতরে চলে যাবে। বাদিকে একটা আলমারি পাবে, ওখানে এই বন্দুকটা রেখে দেবে। প্রথমে তো আমাকে ওই ঘরের মধ্যে ঢুকতে হবে। ওই ঘরের মধ্যে আমি ঢুকবো কি করে? ওখানে যে ব্যক্তি থাকে সে তোমার জন্য আগে থেকেই পিছনের দরজা খুলে রেখে দেবে। সে জানে যে তুমি আসবে। আরে যদি ধরা পড়ে যাই তো 4 বার ফাঁসি হবে। সিআইডির লোক আছে ওরা। আরে গুলি থরি তুমি চালাবে, যে গুলি খাবে সে একজন সিআইডি অফিসার, আর যে গুলি চালাবে সেও একজন সিআইডি অফিসার। যা যা তুমি বললে সব সত্যি, কোনো মিথ্যে নেই তো? স্যার, পুরো কথাটা এখানে রেকর্ড আছে, আপনি নিজেই এই কথাগুলো শুনে নিতে পারেন। এসিপি স্যারের ফোন। উনি তো মিটিংয়ে ছিলেন না? ইয়েস স্যার। 1 ঘন্টার মধ্যে সিআইডির সমস্ত অফিসাররা বিউরোতে যেন হাজির হয়। ইয়েস স্যার। সিউ স্যার। এসিপি স্যার 1 ঘন্টার মধ্যে সবাইকে বিউরোতে ডেকেছেন। আজকে সন্ধ্যের জন্য অভিনন্দন, আর ওই যে ডিনার হওয়ার কথা ছিল ওর জন্য অভিনন্দন। এসিপি স্যার জানতে পারেন কি করে যে আমরা আজকে একটু বাইরে খেতে যাব বা আনন্দ করতে যাব? হ্যাঁ ওই দেখো, চিনতে পারছো? হ্যাঁ, ও তো অভিজিৎ সাওয়ন্ত, ইন্ডিয়ার নাম্বার 1 অভিজিৎ সাওয়ন্ত। ওই একজন অভিজিৎ, আর এই একজন অভিজিৎ। ও সবাইকে অটোগ্রাফ দিচ্ছে, ওর জীবনে আনন্দে ভরা, হাসছে। আর একজন রাত 8টার সময় আবার ডিউটিতে যাচ্ছে। এই অ্যাস্ট্রোলজি খুব একটা বুঝতে পারলাম না অভিজিৎ। নাম যখন একই, তখন লাইফটাও একই রকম হওয়া উচিত ছিল, তাই না? ভাগ্যরেখার কাছে হেরে গেলাম বন্ধু। আর বিউরোতে কিছু একটা প্রবলেম হয়েছে। স্যারের মুড শুনে মনে হলো কিছু একটা হয়েছে। অভিজিৎ, আপনার শো ইয়ারো কবে আসছে? রবিবার 19 জুন ঠিক রাত 8টায়। আমার কনসার্ট ইয়ারও দেখতে কেউ ভুলবেন না। অনেকদিন পর মনে হচ্ছে আমরা যেন প্যারেডে দাঁড়িয়ে আছি। এমনটা যেন না হয় যে আপনার রিপোর্ট আসার আগেই আমরা কেসটাকে সলভ করে ফেলি। কি ব্যাপার অভিজিৎ? আমি ঠিকই বলছি। আপনার জিজ্ঞাসাবাদে একটু সাবধানে করা উচিত ছিল। ওই ভদ্রলোকের মৃত্যুতে আপনার যা হওয়ার তো হয়েছে, সমাজে আমাদেরও নাম খারাপ হয়ে গেল। স্যার আপনি বলবেন তো কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু?
অভিজিৎ, তুমি এখনই দয়ার বাড়িতে গিয়ে সার্চ করো, আর দয়া কিন্তু তোমার সঙ্গে যাবে না। মানে দয়ার ঘরের তল্লাশি? হ্যাঁ, স্যার আমার ঘরের তল্লাশি কেন? আর দয়া, তুমি দক্ষর বাড়িতে গিয়ে সার্চ করো। স্যার আমি 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 কি করেছি স্যার? আর দক্ষ, তুমি অভিজিতের বাড়িতে যাও। আর অদিতি, তুমি ফেডরিকের বাড়িতে গিয়ে সার্চ করো। আমার ঘরে কিচ্ছু পাওয়া যাবে না স্যার। ফেডরিক, তুমি অদিতির বাড়িতে যাবে। কিন্তু স্যার আমাদের উপরই সন্দেহ কেন করা হচ্ছে? কারণ তোমাদের মধ্যেই কেউ আমাদের কারোর প্রাণ নেওয়ার চেষ্টা করবে। হোয়াট? হ্যাঁ, আর আমি জানতে চাই সে কে। স্যার এটা হতেই পারে না, কেউ আপনাকে মিথ্যে কথা বলেছে। যে আমাকে এটা বলেছে সে আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা বলেনি। হতে পারে আজ সে ভুল খবর দিয়েছে। দের ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম স্যার। তাড়াতাড়ি গিয়ে সার্চ শুরু করো, যাও। এসিপি প্রদ্যুমান হিয়ার। আমি ডক্টর সৌরভ জীবনদান হসপিটাল থেকে বলছি স্যার। অভিজিৎ সামন্ত যে ইন্ডিয়ান আইডল হয়েছে, ও এক্ষুনি এখানে একটা মেয়েকে খুন করেছে স্যার। অভিজিৎ সাওয়ান্ত? শুনুন, সরে যান, একটু একটু সাইড দিন। মেরে ফেলেছে আমার মেয়ে সুনয়নাকে, ও মেরে ফেলেছে। ওই অভিজিৎ সামন্ত আমার মেয়ে সুনয়নাকে মেরে ফেলেছে। দেখুন, আপনি নিজেকে একটু সামলান। আমি কি করে নিজেকে সামলাবো? আমার একমাত্র মেয়ে মরে গেছে। এখন আমি বেঁচে থেকে কি করব? ওই ওই অভিজিৎ সামন্তকে বলুন আমাকেও মেরে ফেলতে। দেখুন, আমি আপনার কষ্টটা বুঝি, কিন্তু আপনাকে নিজেকে সামলে নিতে হবে। একটা 9 বছরের বাচ্চা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইশিকা আমাদের এসিপি অজাতশত্রুর মেয়ে, ও মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর অজাতশত্রুর চাকরিটাও যেতে পারে। যেটা হওয়ার সেটা তো হবেই। ডাক্তারবাবু, এসব কখন ঘটেছে? আসুন। চলুন। আচ্ছা, এটা কখন হয়েছে? প্রায় 9টার সময় অভিজিৎ সামন্ত সুনয়নার সঙ্গে দেখা করতে এলো, আর ওর খুন করে চলে গেল। আমারই ভুল ছিল। আমি অভিজিৎ সামন্তকে এখানে ডেকে ডেকে নিয়ে এসেছিলাম। আপনি ডেকেছিলেন কেন? স্যার, আমার মেয়ে লাস্ট স্টেজে ছিল, ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। ও একবার অভিজিৎ সামন্তের সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি কি করে জানবো যে আমি মেয়ের জন্য খুশি নয়, মৃত্যুকে ডেকে আনছি? ও সুনয়নার সঙ্গে এখানে কতক্ষণ ছিল? 5 মিনিটের মতো ছিল। ও ওর নিজের অটোগ্রাফ ওই কার্ডে ছেড়ে দিয়ে গেছে। ওই দেখুন, ওই অটোগ্রাফ কার্ডে আছে। হ্যাঁ স্যার। সুনয়না মারা গেছে এটা আপনারা কখন জানলেন? ওই ধরুন 5 মিনিট পর। আমরা যখন বাইরে অভিজিৎ সামন্তের সম্পর্কে কথা বলছি, তখন ভেতর থেকে একটা চিৎকার এলো, আর আমি দৌড়ে ঘরে ঢুকে দেখলাম আমার মেয়ে। কিন্তু আপনি কি করে জানলেন যে অভিজিৎ সাওয়ান্তি ওনাকে মেরেছে? যখন চিৎকার শুনে সিস্টার ভেতরে এলো, আর এসে তাকিয়ে দেখলো ওই লাল রঙের নব অফ হয়ে রয়েছে, যেটা থেকে আমার মেয়ের অক্সিজেন সাপ্লাই হতো। ও তো আমার মেয়ের শ্বাসই বন্ধ করে দিল। অভিজিৎ সাওয়ান্ত এখান থেকে যাওয়ার পরে কেউ এসেছিল? না, কেউ আসেনি। এই অক্সিজেন নল নিশ্চয়ই অভিজিৎ সামন্ত বন্ধ করেছে। ডক্টর অঞ্জলিকা, যদি এই নব অভিজিৎ সাওয়ান্ত বন্ধ করে থাকে, তাহলে নবের ওপরে ওর আঙ্গুলের ছাপ থাকবে। ওই ফিঙ্গারপ্রিন্টস আর কার্ডের উপর যে ফিঙ্গারপ্রিন্টস আছে, দুটো ম্যাচ করে দেখুন। হ্যাঁ স্যার। বীরেন বাবু, যদি অভিজিৎ সাওয়ান্তের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়, তাহলে এই ইন্ডিয়ান আইডলকে আমরা ছাড়বো না।
लफ्जों में कह ना सकूं, बिन कहे भी रह ना सकूं, लफ्जों में कह ना सकूं, बिन कहे भी रह ना सकूं। नशा ही नशा रात दिन है, न पूछो ये कैसा प्यार है, लफ्जों में कह ना सकूं, बिन कहे भी रह ना सकूं। অভিজিৎ, ইয়েস। আরে আপনি এসিপি প্রদ্যুমান তো? হ্যাঁ, আমি আপনার অনেক বড় ফ্যান। আর তুমিও খুব ভালো গান গাও, থ্যাংক ইউ। দুনিয়ার লোক তোমার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ স্যার। অভিজিৎ, হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, তুমি কি সুনয়না নামে কোনো মেয়েকে চেনো? হ্যাঁ, আসলে 5 বছর আগে আমরা একসাথে পড়তাম, আর আমার ক্লাসমেট ছিল। ঘন্টা 2 আগে তুমি জীবনদান হসপিটালে ওর সঙ্গে দেখা করেছো? হ্যাঁ স্যার। ওয়েল, সুনয়না খুন হয়েছে, ও বেচারি মারা গেছে। কিন্তু আমি তো নভ ঘোরাইনি। এইমাত্র তুমি কি বললে? আমি কখন বললাম যে তুমি নব ঘুরিয়েছিলে? ও তো বেচারি অক্সিজেন না পাওয়ার কারণে মারা গেছে। কিন্তু আমি তো, হে ভগবান, এ কি হয়ে গেল? এখন আফসোস করে কোনো লাভ নেই, বুঝলে? তোমাকে সুনয়নার খুনের অপরাধে গ্রেপ্তার করা হলো। আমি কারুর খুন করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। হ্যাঁ, সেটা তো আমরা জানতেই পেরে যাব। এটা নিশ্চয়ই কারুর চাল, আমাকে ফাঁসানোর জন্য স্যার। আচ্ছা, সেটা কে? সুনাইনার বাবা। আজকে আমি ফাংশন থেকে বাইরে আসছিলাম, তখন উনি দেখা করতে আসে। আমি যাব না, আমি এখান থেকে যাব না, আমি এখানে দাঁড়িয়েই খাবো। অন্য কোথাও গিয়ে খান না, এখানে কেন খাচ্ছেন? না, আমি এখানেই খাবো। যদি আমাকে 2 মিনিটের জন্য অভিজিৎ সাওয়ান্তের সঙ্গে দেখা করতে না দেন, আমি বিষকে এখানে আত্মহত্যা দাঁড়ান। করবো। কি ব্যাপার? দেখো দেখো, আমার মেয়ে হাসপাতালে ভর্তি আছে, ওর অবস্থা খুব খারাপ। ও ও তোমার সাথে একবার, শুধু একবার দেখা করতে চায়। ও ও তোমার খুব বড় ফ্যান। ভগবানের জন্য না বলবে না, এটা ওর শেষ ইচ্ছা। চলুন স্যার, আমি আপনার সাথে যাচ্ছি। সুনয়না মা, সুনয়না মা, চোখ খোলো, দেখো কে এসেছে। সুনাইনা, সুনাইনা, তোমরা দুজন কথা বলো, আমি 2 মিনিট আসছি। সুনাইনা, এটা কি হয়ে গেল তোমার? তুমি তো ঠিকঠাকই ছিলে। আমার মনে হয়েছিল হয়তো হয়তো তুমি আসবে না। আমি যদি আগে জানতাম যে তুমি, তাহলে আমি দৌড়ে চলে আসতাম। সুনাইনা, আমি আমি তোমার টিভিতে দেখেছি, অনেক নাম হয়েছে তোমার। অভিজিৎ, ইন্ডিয়ান আইডল। তুমি আমাকে যে কোনো সময় ডাকতে পারতে। অভিজিৎ, হ্যাঁ, আমি তোমার হাতে মরতে চাই। এসব এসব কি বলছো? আমার আমার লিউকেমিয়া হয়েছে, লাস্ট স্টেজ, কিন্তু মৃত্যু আসছে না, খুব কষ্ট পাচ্ছি। আমার আমার বাঁচার কোনো আশা নেই। আমি তোমার হাতেই মরতে চাই। না সুনাইনা, আমি খুন করতে পারবো না। তোমায় তোমায় কিছু করতে হবে না, শুধু শুধু ওই লাল নবটা দেখো, ওটা অক্সিজেন নব, শুধু ওটা ঘুরিয়ে দাও। না, আমি করব না। আমায় সাহায্য করো অভিজিৎ, আমি খুব কষ্টে আছি,
কেউ আমার কোনো কথা শুনছে না। আমি চলে যাচ্ছি সুনায়না। প্লিজ অভিজিৎ, প্লিজ ওই নবটা ঘুরিয়ে দাও, আমাকে মুক্তি দাও। খুব কষ্ট হচ্ছে আমার, দিনরাত ছটফট করছি। প্লিজ প্লিজ অক্সিজেন বন্ধ করো, প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ অভিজিৎ, প্লিজ। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ। জানি না কি হয়ে গিয়েছিল আমার। এসিপি স্যার, আমি আজ পর্যন্ত কাউকে মরতে দেখিনি। এটা কি হতে যাচ্ছিল আমার হাত দিয়ে? আমার চোখের সামনে মরে যেত। তুমি বলতে চাইছো তুমি অক্সিজেন বন্ধ করনি? আমি অক্সিজেন বন্ধ করিনি। তাহলে তোমার আঙ্গুলের ছাপ ওখানে এলো কি করে? আমি হাত দিয়েছিলাম, কিন্তু আমি ওই নবটা ঘোরাইনি। অভিজিৎ, এ কথা বিশ্বাস করতে পারছি না যে তুমি নবে হাত দিয়েছো কিন্তু নব ঘোরাওনি। হয়তো তুমি জানো না যে আমাদের দেশে ইচ্ছা মৃত্যু নিষিদ্ধ। হয়তো সুনয়না আরো 3-4 দিন পরে মারা যেত, কিন্তু ওর অক্সিজেন বন্ধ করে মারাটা একটা খুনের সমান। তোমাকে সুনয়নার খুনের অপরাধে গ্রেপ্তার করা হলো। এসিপি স্যার, আপনি এটা বলুন যে কোন বেসিসে আপনি অভিজিৎকে গ্রেপ্তার করেছেন, কি অভিযোগ আছে ওর উপরে? নো কমেন্টস প্লিজ। এই বিষয়ে আপাতত এসিপি স্যার কিছু বললেন না, কিন্তু আশা করা হচ্ছে যে প্রাথমিক তদন্তের পরে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। আপাতত প্রশ্ন এটাই, পরশু হতে যাওয়া যে ইয়ারো কনসার্ট, তার কি হবে? সে কি ওই কনসার্টে পৌঁছতে পারবে? জিতেন্দ্র দীক্ষিত, স্টার নিউজ, মুম্বাই। দেখুন, উনি আসবেন, আপনারা এক্ষুনি জানতে পেরে যাবেন। বলুন না স্যার। এক মিনিট এখন আমি কিচ্ছু বলবো না। সরে যান, এখন কিছু বলা যাবে না। এখন প্রশ্ন করবেন না, সরে যান এখান থেকে। আপনারা এখন যান বলছি, না ভেতরে যাবেন না, আপনারা যান বলছি এখন। স্যার, খুব বড় প্রবলেম হয়ে গেছে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, কিন্তু পার্সোনাল। তোমাকে আধ ঘন্টা সময় দিচ্ছি। আধ ঘন্টার মধ্যে তুমি কি করবে ভেবে নাও। সবটাই সত্যি বলবে নাকি কোনো গল্প শোনাবে? আমি তো আপনাকে সব সত্যি বলে দিয়েছি এসিপি স্যার। আচ্ছা ফ্রেডরিক, এর সঙ্গে থাকো। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার, খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। ফ্রেডরিক, কি হয়েছে? কিছু না স্যার, আমি ওনাকে বলতেই যাচ্ছিলাম যে সত্যিটা বলে দিন। ঠিক আছে। হ্যাঁ, সার্চ করে কিছু পেয়েছো? স্যার, আমরা 3 জন তো তল্লাশি নিয়ে ফিরে এসেছি, কিন্তু দয়া আর দক্ষ এখনো আসেনি স্যার। একদিকে অভিজিৎ সাওয়ান্ত ফেসে গেছে, অন্যদিকে দয়া আর দক্ষ দুজনেই বেপাত্তা। সিআইডির খুব খারাপ সময় চলছে। এটা আবার হয়নি তো? যে অফিসার খুন করতে চলেছে সে দয়া বা দক্ষের মধ্যেই। স্যার, এ তো মুখ খুলতেই চাইছে না। স্যার, আমি আর কি বলবো? শুধু এটা ছাড়া যে আমি কিচ্ছু করিনি। যখন আমি আইসিইউ থেকে বাইরে বেরোলাম তখন মেয়েটা বেঁচে ছিল স্যার, আর নবটাও অন পজিশনে ছিল। তোমার আঙ্গুলের ছাপ ছিল ওই নবে। সব ওনার প্ল্যান ছিল আমাকে ফাঁসানোর। কিন্তু ওনার কাছে প্রমাণ আছে আর তোমার কাছে কিচ্ছু নেই। আমি ওই নবটা ঘোরাইনি স্যার। আমি আমার গানের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি সুনয়নার খুন করিনি। আমি সুনয়নাকে মারিনি স্যার।
মারিনি আমি। আরে অভিজিৎ, হঠাৎ করে এখানে এলে? আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। এসিপি স্যার তো আমায় কোনো ফোন করেননি যে নতুন কোনো কেস এসেছে। তবে আসার কারণ? আসলে আমি এসিপি স্যারকে না বলে এখানে এসেছি। এসিপি স্যারকে না বলে এসেছো? একটা ব্যাপার আছে, যাই হোক না কেন আপনাদের ফরেনসিক ল্যাবে কিন্তু আসতে হয়। ডক্টর অঞ্জলিকা, আপনার কাছে আমি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছি। সরি অভিজিৎ। দেখো অভিজিৎ, আমি এটা বলতে পারবো না তোমাদের মধ্যে কে কাকে মারতে চলেছে। আপনি কি করে জানতে পারলেন যে এমন কিছু? আমি বলেছিলাম না অভিজিৎ, আমি তোমাদের থেকে ভালো ডিটেকটিভ। ডক্টর অঞ্জলিকা, আমি আপনার সঙ্গে এখানে তর্ক করতে আসিনি। আমি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছি যে গত 2 ঘন্টায় দয়া বা দক্ষ কেউ আপনাকে ফোন করেছিল? এখানকার ফোন কাজ করছে না, বন্ধ আছে। ওদের মধ্যে কেউ কি এখানে এসেছিল? দেখো অভিজিৎ, আমি বিজি আছি। কেন, আমি কি বসে আছি নাকি? আমিও বিজি। আমি তোমাদের থেকে বেশি বিজি। এক্সকিউজ মি, এক মিনিট। ইয়েস। আপনি ডক্টর অঞ্জলিকা নতুন অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ স্যার, আমি রিসার্চ ডিপার্টমেন্টে আছি। রিসার্চ ডিপার্টমেন্টে? ভেরি গুড, নাইস মিটিং ইউ। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ও, আপনি আমাকে চেনেন? আপনি আমি প্রতিমা। প্রতিমা? বাহ, নামটা বেশ সুন্দর। প্রতিমা দেবী? আপনি প্রতিমাজি কেন বলছেন? প্রতিমাতেই কাজ হয়ে যাবে। আসলে আমার অভ্যেস হয়ে গেছে। যাকে আপনি ওইসব কথা বাদ দিন। প্রতিমা, তুমি আমাকে এটা বলো যে এখানে দয়া বা দক্ষ কেউ এসেছিল? হ্যাঁ, দক্ষ তো এখানে এসেছিল। ওই ইয়াং স্মার্ট ইন্সপেক্টর না? স্মার্ট? ও আবার কবে স্মার্ট হলো? ইয়া হি ইজ ভেরি ভেরি স্মার্ট। কি করতে এসেছিল এখানে? উনি বেশ রেগেছিলেন, ওনাকে বেশ পরিশ্রান্তও লাগছিল, কিন্তু ডক্টর অঞ্জলিকা ওনাকে একটু উস্কে দিয়েছেন। উস্কে দিয়েছেন? উনি বলছিলেন যে হয়তো এটা তোমাকে ফাঁসানোর চাল কারুর, বা শেষ করে দেওয়ার। তুমি নিশ্চয়ই আরো কিছু শুনেছ? হ্যাঁ, উনি বলছিলেন যে তুমি দয়ার পিছনে যাও। কখন কখন হয়েছিল এটা? দক্ষ কখন এসেছিল? মোটামুটি 3 ঘন্টা আগে। মানে ও আমার বাড়িতে যায়নি, সোজা এখানে এসেছিল অঞ্জলিকার কাছে। অঞ্জলিকা আমাকে বললো না। অভিজিৎ, এমনিতেও আপনিও কম স্মার্ট নন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিআইডি ব্যুরোতে। সুনায়না হত্যাকাণ্ডতে একটা নতুন মোড় সামনে এসছে। সিআইডি এটা দাবি করেছে যে অভিজিৎ সাওয়ান্তের বিরুদ্ধে তাদের হাতে উপযুক্ত প্রমাণ আছে। কি সেই প্রমাণ? আসুন জেনে নি সিআইডির এসিপির থেকে। এসিপি স্যার, আপনার কি মনে হয় যে অভিজিৎ সাওয়ান্তের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে? দেখুন, এক্ষুনি ঠিক করে কিছু বলা যাচ্ছে না। আমি শুধু এটা বলতে পারি আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এ ঘর থেকে বেরোনোর পরে দরজা দিয়ে কেউ ঘরে ঢোকেনি। ওই আমার মেয়েকে খুন করেছে। ঠিক আছে, ধরে নিলাম আপনার মেয়েকে এ খুন করেছে, কিন্তু এই চলে যাওয়ার পরে এখানে করিডোরে কে কে ছিল? আমি ছিলাম আর ইনি ছিলেন। ওই সময় আপনারা দুজন এখানেই ছিলেন? এখান থেকে নড়েননি? আমি বাথরুম গিয়েছিলাম মুখ ধোবার জন্য। মুখ ধোয়ার জন্য? হঠাৎ করে রাত্রে? হ্যাঁ, আসলে আমার 5-6 বার মুখ ধোবার অভ্যেস আছে। আচ্ছা, মুখ ধুয়ে আপনি কতক্ষণে ফিরে এসেছেন? এই 3-4 মিনিট, তারপর আমি চলে এসেছি। 3-4 মিনিটের পর? 3-4 মিনিট ধরে ইনি কি করেছেন কেউ জানে না। যখন আমি ফেরত এলাম তখন মেয়েটার গোঙানির আওয়াজ আসছিল। এসিপি সাহেব, আপনি আমার দিকে এমন করে দেখছেন কেন? আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে খুন করেছি? হতে পারে। কি? এটাও হতে পারে যে আপনি অভিজিৎ সাওয়ান্তকে জেনে শুনে এখানে ডেকেছেন। হয়তো আপনার প্ল্যান ছিল ওকে ফাঁসিয়ে দেওয়ার। নয় এসিপি সাহেব, এমন হতে পারে না। এসিপি সাহেব, একজন বাবা তার মেয়ের শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করছিল।
আমার মেয়ে রোজ আমাকে বলতো একবার, শুধু একবার অভিজিৎ সামন্তের সঙ্গে দেখা করতে চায়, ওকে দেখতে চায়। আমি ওই সময় ওর জন্য সবকিছু করতে পারতাম এসিপি সাহেব। সেটাই তো আমরা বলছি যে আপনি অনেক কিছু করতে পারতেন। ও সর্বক্ষণ এই ব্যথায় কষ্ট পাচ্ছিল। হয়তো ও আপনাকেও বলেছিল যে ওই কষ্ট থেকে মুক্তি পেতে চায়, যেমন ও অভিজিৎকে বলেছিল। অভিজিৎ না বলে দিয়েছিল, কিন্তু আপনি না বলতে পারেননি। আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা মানুষ নেই, পাথর হয়ে গেছেন, পাথর। আপনার এখনো মনে হয় এসিপি সাহেব আমি আমার সুনয়নাকে খুন করেছি? যেভাবে আপনি অভিজিৎ সাওয়ান্তকে এখানে ডেকেছেন, সেখানে সন্দেহ আপনার দিকেই যায়। যদি এইটাই কথা হয়, তাহলে ওই সন্দেহ এই লোকটার উপর কেন যাচ্ছে না? কারণ এই লোকটাই আমাকে বলেছিল আমার মেয়েকে এখান থেকে বাড়ি নিয়ে চলে যেতে, যাতে অন্য রোগী এই হাসপাতালে ভর্তি হতে পারে। কি বলে যাচ্ছেন আপনি? আমাকে অকারণে ফাঁসাচ্ছে। এটা তুমি আমায় বলেছি না কিনা বলো তুমি? কারণ আমার মেয়ের চিকিৎসা ফ্রিতে করতে হতো। শুধু তাই নয়, ও আমাকে এটাও বলেছিল যে ওর চিকিৎসার জন্য হাসপাতালের 20,000 টাকা সপ্তাহে খরচা হয়। সেই জন্য আমার মেয়েকে খুন করেছে এসিপি সাহেব, যাতে বাঁশও থাকবে না, বাঁশি বাজবে না। হ্যাঁ, ইনি তো মুখ ধুতে গিয়েছিলেন, ইনি কিভাবে খুন করবেন? এসিপি সাহেব, যখন অভিজিৎ সাওন্তর ঘর থেকে বাইরে বেরিয়েছিল, তখন এর সিকিউরিটি বলেছিল 9টা বাজতে 7 মিনিট বাকি। আর যখন এই ডাক্তার মুখ ধুয়ে বাইরে এসেছিল, তখন সামনের ঘড়িতে 9টা বাজার ঘন্টা আমি নিজের কানে শুনেছিলাম এসিপি সাহেব। তার মানে ওনার 3-4 মিনিট নয়, 6-7 মিনিট সময় লেগেছিল। হ্যাঁ, আর কোনো গোপন দরজা দিয়ে আইসিইউর ভেতরে গেছে, আর ওখানের অক্সিজেন সিলিন্ডারের লাল রঙের নবও বন্ধ করে দিয়েছে, আর চুপচাপ আমার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আইসিইউতে আসার আর কোনো রাস্তা আছে? না, 1 মিনিট, বোধহয় আছে। ফেডরিক, তুমি অভিজিৎ সাওয়ান্তের সঙ্গে এখানে থাকো। আমি দেখব পেছনের দরজা দিয়ে এখানে আসতে কত সময় লাগে। বাড়িটাকে তো তছনছ করে দিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখানে মারামারি হয়েছে। গান সাইলেন্সার? এটা একদম নতুন, মেড ইন হল্যান্ড। এত দামি সাইলেন্সার দক্ষের কাছে কি করে এলো? তার মানে এসিপি স্যার যে খবরটা পেয়েছিল, তাতে কিছুটা সত্যি নিশ্চয়ই রয়েছে। সেটা আবার দুঃখ নয় তো যে দয়াকে মারতে চাইছে? আসুন স্যার, আসুন। আরে অভিজিৎ স্যার, আপনি? স্যার, ভালো হয়েছে আপনি এসে গেছেন। আরে মাসি, সব কি হয়েছিল এখানে? দয়া স্যার আর দক্ষ স্যারের মধ্যে খুব খারাপ ভাবে ঝগড়া হচ্ছিল। কি? দয়া আর দক্ষের মধ্যে ঝগড়া? ওরা দুজন খুব রেগেছিল। তারপর হঠাৎ দয়া স্যার ব্যাগ উঠিয়ে বাইরে পালিয়ে গেলেন। আচ্ছা মাসি, ওরা কিসে করে গেল এখান থেকে? স্যার, উনি নিজের মোটরসাইকেলে গিয়ে। ডক্টর, এটাও হতে পারে আপনি বাথরুম যানইনি। পেছনের দরজা দিয়ে আপনি ঘুরে এসে এখানে ঢোকেন, এই দরজা দিয়ে আপনি ভেতরে আসেন, ভেতরে ঢুকে আপনি অক্সিজেনের নব ঘোরান, তারপরে এই রাস্তা দিয়েই আপনি করিডোরে গিয়ে দাঁড়ান যখন ইনি আপনাকে দেখেন। সেই জন্যই তো বাথরুম থেকে আসতে আপনার 6-7 মিনিট সময় লাগে। আপনার থিওরিতে কোনো দম নেই স্যার, সমস্তই ভুল। এই দরজা দিয়ে তো কেউ ভেতরে যেতেই পারবে না। এই দেখুন, এতে ল্যাচ লক লাগানো আছে, দেখুন। একে বাইরে থেকে খুলতে গেলে চাবির দরকার হয়, আর চাবি আমার কাছে থাকে না। পিছনের দরজার চাবি তো আমার কাছেই থাকে। এই দেখুন, এই যে চাবি। গত 6 ঘন্টায় তুমি এই চাবিটা কাউকে দিয়েছিলে? এই চাবি আমি কারুর হাতেই দিই না, আর যদি দরকার পড়েও আমি নিজে গিয়ে দরজা খুলে দিই। স্যার, স্যার এদিকে আসুন। কি হচ্ছে অদিতি? স্যার, আমি সামনের দরজা দিয়ে আইসিইউতে এলাম, আর তারপর ল্যাচ খুলে এই পেছনের দরজা দিয়ে বাইরে আসার সময় দেখলাম এই ল্যাচে কিছু একটা তেল মতো লেগে আছে। এই দেখুন, আর এখানে এই দেওয়ালে আঙুলের দাগ আছে, কারোর তেল লাগানো আঙুলের দাগ। এটার মানে হলো আমার সন্দেহই ঠিক, কেউ না কেউ এই পেছনের দরজা দিয়ে এই ভেতরের ঘরে ঢুকেছিল। হ্যাঁ স্যার, এই দেখুন, এখানে এই ল্যাচে একটা হালকা সুতো বাঁধা আছে। হ্যাঁ, সুতো বাঁধা আছে, তেলে হাতের ছাপও আছে। কেউ তো একজন দাঁড়িয়ে ছিল এখানে। স্যার,
হাতে তেল লাগানো থাকাটাও একটু অদ্ভুত ব্যাপার। হতে পারে যে ওর মাথায় প্রচুর তেল ছিল আর সে ভুল করে তার মাথায় হাত দিয়ে ফেলেছিল। আপনার চুলে তেল আছে। ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথা। একজন বাবার দিকে আঙুল তোলাতে আপনার লজ্জা পাওয়া উচিত এসিপি সাহেব। 10 জনের মধ্যে 5 জন চুলে তেল লাগায়। হ্যাঁ, সেটা তো ঠিকই। অদিতি, দেওয়ালে যতগুলো তেলা হাতের দাগ আছে সব কটা ভালো করে পরীক্ষা করো। অদিতি, এই হসপিটালে যে কয়জন লোক কাজ করে সবার চুলের স্যাম্পল চাই আমার। একটা বা দুটো চুলের স্যাম্পল নেবে। ডাক্তারের, বীরেন্দ্রবাবুর আর অভিজিৎ সাওয়ানেরও চুলের স্যাম্পল চাই আমার। ডক্টর অঞ্জলিকা চুল চেরা বিশ্লেষণ খুব ভালোই করতে পারে। জনের মাথার চুলকে এক এক করে আলাদাভাবে টেস্ট করেছি স্যার, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। আর স্যার, এই যে অয়েল আপনারা হসপিটাল থেকে পেয়েছেন স্যার, এই তেলটা একদম আলাদা। ডক্টর অঞ্জলিকে একটা কথা বলুন, এই তেলটা চুলে মাখা তেল নাকি অন্য কিছু? হয়তো না। এই দেখো, তাহলে অকারণেই মানুষের মাথা চুল ছিঁড়ছিলাম। মানুষের চুলের কথা বাদ দিন স্যার, আপনারা তো ঘোড়ার লোম পর্যন্ত নিয়ে এসেছেন। এই দেখুন। ঘোড়ার চুল? আমি তো মানুষের মাথার চুল তোমাকে জোগাড় করতে বলেছিলাম। হসপিটালে ঘোড়ার চুল পেলে কোত্থেকে? ডক্টর অঞ্জলিকা, এতে আইসিইউ ডোর লেখা আছে। স্যার, এই সুতোটা আইসিইউ ডোরের ল্যাচে লাগানো ছিল। হয়তো কেউ এই সুতোটা ধরে টেনেই আইসিইউ দরজাটা খুলেছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আর এখন জানা গেল ওটা চুল নয়, ঘোড়ার লোম। ডক্টর, ওই ঘোড়ার চুলের কথা শুনে হঠাৎ করে আমার কানে সুর ভেসে আসছে। স্যার, আপনার হঠাৎ কিছু করে বলবেন না ডক্টর। কোথা থেকে জানো কানে সুর ভেসে আসছে। এই তদন্তের মাঝে মধুর যে সঙ্গীত ভেসে আসছে, তাকে অকারণে ডিস্টার্ব করবেন না ডক্টর। অদিতি, হসপিটাল চলো। অভিজিৎ সাওয়ান চলে যাওয়ার পর যদি আমাকে এই মেয়েটাকে মারতেই হয়, তাহলে আমার কিসের দরকার পড়বে? স্যার, এই পেছনের দরজাটার যদি এটা খোলা থাকে তাহলে আমি ভেতরে আসতে পারবো। কারেক্ট। অর্থাৎ এই দরজাটাকে খোলা রাখার জন্য প্রথমে আমাকে এখানে আসতে হবে। কিন্তু এই দরজাটা খোলার পর নিজে নিজেই বন্ধ হয়ে যায় এইভাবে। এবারে আসি ঘোড়ার চুলের রহস্য। দরজাটা খুলে রাখার জন্য খুনি ঘোড়ার চুল নিয়ে এখানে এসেছিল। এই দেখো, এটা সুতো। ধরে নি এই সুতোটা একটা চুল। খুনি এই ঘোড়ার চুলটাকে ল্যাচ লকে এইভাবে বাঁধে আর তারপরে দরজাটা বন্ধ করে দেয়। দেখে দরজা বন্ধ মনে হলেও বন্ধ নয়, এটা খোলা আছে। এই দেখো। আর তারপরে বুক ফুলিয়ে সামনের দরজা দিয়ে চলে যায়। কিন্তু ও বেশি দূর যেতে পারেনি, আশেপাশেই ছিল। যেই ও দেখলো অভিজিৎ মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছে, ও এই দরজার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে। আর যেই অভিজিৎ সাওয়ান সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়, খুনি এই পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে আর এই লাল নবটা বন্ধ করে দেয়। আর সুনয়নার মৃত্যু হয়। নিজের কাজ সারার পরে খুনি এই দরজা দিয়ে ফিরে যায়, কিন্তু একটা ভুল করে যায় যাওয়ার সময়। যখন ও ঘোড়ার চুল ধরে জোরে এক টান মারে, তখন তার একটা ছোট্ট পার্ট এই ল্যাচ লকে আটকে যায়। এই কাজটা হয়তো কোনো মিউজিশিয়ান, কোনো সঙ্গীতকার করেছে, কারণ ঘোড়ার চুল সাধারণত ভায়োলিনের বইয়ের তারের জন্য ব্যবহার করা হয়। না স্যার, ভায়োলিন নিয়ে তো কেউ আসেননি এখানে। ইনফ্যাক্ট সুনয়নার সঙ্গে দেখা করতে একজনই এসেছিল। কে? নাম কি তার? ঋষিকেশ। ঋষিকেশ নাম ছিল স্যার। না না, এটা কেমন করে হতে পারে? কেন, তোমার আবার কি হলো? ঋষিকেশের নাম শুনে তুমি এরকম করে উঠলে কেন? না না এসিপি সাহেব, আমি ঘাবড়ে গেছিলাম। আপনারা ঋষিকেশের উপর সন্দেহ করবেন আর ও বেচারা। বেচারা?
কে সেই বেচারা? ঋষিকেশ? হ্যাঁ, ও ও আমার মেয়ে সুনয়নের মিউজিক টিচার, কিন্তু ও ও সুনয়নাকে মারতেই পারে না, ও তো পিঁপড়েও মারতে পারে না। স্যার এনাকে জিজ্ঞেস করুন যে এই ঋষিকেশ ওই টিচারই তো নয় যার চুল উস্কো খুস্কো এলোমেলো। হ্যাঁ ওই তো। এই ঋষিকেশ আমার পিছনে 3 মাস ধরে পড়ে আছে। আমি যখন ইন্ডিয়ান আইডল কন্টেস্ট জিতলাম তখন থেকে আমার সাথে দেখা করছে, আমার থেকে কাজ চায়। আমি ওনার সাহায্যও করি, অনেক লোকের সাথে দেখাও করিয়েছি, কিন্তু প্রতিবার ওনার ইগো মাঝখানে চলে আসে। উনি নতও হতে চান না, আর ওনাকে কেউ কাজ দিতেও চায় না। ওনার মনে হয় যে ওনার ব্যর্থতার জন্য দায়ী আমি। এই ঋষিকেশ কোন মিউজিক ক্লাস চালায়? সঙ্গীত সরোজিনী। ঋষিকেশ, আগে বলুন। তুমিই তো শেখাও এখানে মিউজিক। আগে হ্যাঁ, আমিও মিউজিক শিখতে চাই। আগে বলুন কি শিখবেন আপনি? তবলা, গিটার, ভায়োলিন? না 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 না, আমি সেটাই শিখতে চাই যেটা দিয়ে তুমি একটা নিরীহ মেয়েকে খুন করেছো আর ফাঁসিয়ে দিয়েছো অভিজিৎ সাওয়ান্তকে। কি প্রমাণ আছে আপনাদের কাছে? একটা ঘোড়া সাক্ষী দেবে। আমি অভিজিৎকে শিক্ষা দিতে চেয়েছিলাম স্যার, আজও কোথায় এগিয়ে গেছে আর আমি অনেক পেছনে থেকে গেছি স্যার। ভাগ্যও সবসময় ওকে সাহায্য করেছে স্যার, আর আমার ভাগ্যে তো কিচ্ছু ছিল না স্যার, কিচ্ছু না। কিন্তু আমি তোমার সাহায্য করেছিলাম। সাহায্য করেছিলে কিন্তু লাভ, কাজ তো আমি কিচ্ছু পাইনি না। কিভাবে মেরেছো তুমি সুনয়নাকে বলো। আমি সুনয়নার সাথে দেখা করতে গেছিলাম, তো ও আমাকে বলেছিল যে ওর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, অভিজিৎ সাওয়ান্তের সঙ্গেও দেখা করবে। আইসিইউতে পেছন দিকেও একটা দরজা ছিল, আর ওটাকে খোলা রাখার জন্য আমার একটা সুতোর দরকার ছিল। তখনই আমার মাথায় এলো যে আমার ভায়োলিনের বইয়ের জন্য আমার কাছে ঘোড়ার চুলের একটা প্যাকেট আছে, যেটা ঘটনাচক্রে সেই সময় আমার পকেটেই ছিল। আমি ওর থেকে একটা চুল বার করলাম, আর দরজাটা খোলার জন্য ওর নবে আমি ওটা বেঁধে দিলাম। একটা নিরীহ মেয়েকে তুমি মেরে ফেললে। ও তো এমনিতেও মরতে যাচ্ছিল স্যার, অন্তত অভিজিৎকে ফাঁসিয়ে আমি আমার মনের রাগটা তো মেটাতে পারতাম। আমার উপর বদলা নিতে গিয়ে তুমি সুনয়নাকে মেরে দিলে। এর মাথা খারাপ হয়ে গেছে, একে ডাক্তার দেখিয়ে মেডিকেল ইনভেস্টিগেশন করো, তারপর ফাঁসি দেওয়ার জন্য কেস চালাও। হ্যাঁ অভিজিৎ। স্যার আমি জানতে পেরেছি যে কয়েকজন কনস্টেবল দয়াকে দুবারি রোডের দিকে বাইক নিয়ে যেতে দেখেছে। হ্যাঁ স্যার, আমি ওই দিকেই যাচ্ছি। এ তো দয়ার বাইক। স্যার, হ্যাঁ স্যার একটা মেয়ে এসেছে স্যার, অবস্থা খুবই খারাপ, আপনাকে কিছু বলতে চাইছে। এ তো অনেক রক্ত ঝরেছে। পেড্রিক, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। এই, কে করেছে? কে করেছে এটা? হ্যাঁ হ্যাঁ বলো 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 কি? মাই গড, এটা তো অজাতশত্রুকে বলতে হবে। স্যার অ্যাম্বুলেন্স এখনই এসে যাবে। হ্যাঁ গুড। প্যাট্রিক, অজাতশত্রুকে ফোন করো, দেখো ওর টিমের সঙ্গে বাইরে গিয়েছিল, ফিরেছে কিনা। চিন্তা করো না, অ্যাম্বুলেন্স। শুনতে পাচ্ছ? মাই গড, এ তো মারা গেছে। অজাতশত্রুকে ফোন করতে হবে।